কাশিমপুর গ্রামের ছেলে সুজন পড়াশোনা শেষ করে শহরেই চাকরি করে। গ্রামে এসেছে তার বউকে নিয়ে বেড়াতে। মিলি ছিল খুব মিষ্টি একটা মেয়ে এবং দয়ালু। সুজনের অফিস ছুটি হওয়াতে গ্রামের বাড়িতে ঘুরতে এসেছে এবং বেশ কয়েক মাস এখানে থেকেও যাবে। মিলি, তোমার গ্রামের বাড়িতে এসে তো কোনো অসুবিধা হচ্ছে না? শহরে থেকে থেকে তো তুমি অভ্যস্ত। কি যে বলো না, গ্রামের এত সুন্দর পরিবেশ, প্রাকৃতিক দৃশ্য, গাছপালা, পশু পাখি, এই পাখির কিচিমিচি, এগুলো কি শহরের কোলাহল জীবনে পাওয়া যায় বলো? এখানে সে তো আমার খুব ভালো লাগছে। আমার তো মন চাচ্ছে এখানেই থেকে যাই। তা বেশ ম্যাডাম, আপনি যেখানে থাকতে চাচ্ছেন তাহলে কি আমার চাকরি বাকরি বন্ধ করে দিয়ে এসে বাড়িতেই থাকবো নাকি? উফ, ঠাট্টা পরে করবে তো, এখন কি ঠাট্টা করার সময়? আচ্ছা তুমি এখানে বসো, আমি এখন একটু যাই রান্না বসাই গিয়ে। সবার জন্য আজকে আমি স্পেশাল রেসিপি বানাবো। মিলি তখন রান্নাঘরের দিকে এগিয়ে গেল রান্না করবে বলে। মিলি রান্না করছিল, ঠিক তখনই তার শাশুড়ি মা রান্নাঘরে এসে উপস্থিত হলো। আহ, কি সুন্দর ঘ্রাণ বের হয়েছে। তা বৌমা, কি কি রান্না করছো আজ? এই তো মা, 3 রকমের তরকারি, চিংড়ি দিয়ে কচু শাক আর একটু পায়েস বসিয়েছি। তা বেশ, খুব ভালো। তোমার রান্না হলে আমাকে বলো, আমি পুকুর ঘাটে গিয়ে থাল বাসনগুলো মেজে আনবো। কি বলছেন এসব মা? আমি থাকতে আপনি এগুলো করবেন? আমার রান্নাটা শেষ হলে আমি গিয়ে ধুয়ে নিয়ে আসবো। আমাদের এখানে তো পানির কোনো ব্যবস্থা নেই, তাই সব পুকুরের পানিতেই করতে হয়। আচ্ছা বেশ, আমি তাহলে যাই। মিলির শাশুড়ি তখন রান্নাঘর থেকে বেরিয়ে যায়। রান্না শেষ করে মিলি পুকুর ঘাটে থালবাটিগুলো ধুতে নিয়ে গেল। আহ, কি সুন্দর স্নিগ্ধ বাতাস, প্রাণটা যেন জুড়িয়ে যায়। চারিদিকটা জ্যোৎস্নার আলোতে ময় করছে। যাই, থালি বাসনগুলো ধুয়ে নিয়ে চলে যাই। মিলি বসে দিঘির পাড়ে চুলগুলো খুলে দিয়ে হাওয়া খাচ্ছিল। ঠিক তখনই তার পাশে শেওড়া গাছের একটি পেত্নির নজরে পড়ে যায়। ঠিক তখনই অশরীরী পেত্নিটা গাছ থেকে নেমে মিলের পেছনে দাঁড়িয়ে থাকতে লাগলো। মিলি থাল বাসনগুলো মাজা শেষ করে বাড়ির দিকে রওনা হলো। ঠিক তখনই অশরীরী পেত্নিটা তার পিছু নিতে লাগলো। কি গো, তুমি এই ভর সন্ধ্যাবেলা কোথায় গিয়েছিলে? দিঘি পাড়ে গিয়েছিলাম থাল বাসনগুলো মেজে নিয়ে আসতে। কেন, তুমি কিছু বলবে না চা খাবে, কোনটা? না, চা খাবো না। তুমি এই অসময়ে দেখে পারে একা একা গিয়েছিলে? তুমি তো আবার চুল খুলে দিয়ে রাখতে পছন্দ করো, আবার তো চুল খুলে দাওনি। তুমি এগুলো বিশ্বাস করো? আমার শুনে হাসি পাচ্ছে। চলো চলো, এবার শুবে চলো। মিলি আর সুজন যখনই ঘুমাতে যাবে তখনই জানালার পাশে অশরীরী আত্মাটা এসে দাঁড়িয়ে থাকে। যাই, প্লেটগুলো ধুয়ে নিয়ে বাড়িতে ফিরে যাই। এ কি, কোথা থেকে যেন একটা কান্নার আওয়াজ আসছে। কে কে ওখানে? কে কান্না করছো? কে তুমি? সামনে এসো। তখনই মিলে দেখতে পেল তার সামনে একটা বিভৎস দেখতে একটা আত্মা। বাঁচাও! পরের দিন যখন মিলে রান্না করছিল তখন তার শাশুড়ি সেখানে আসলো। কি গো বৌমা, তোমার কি রান্না শেষ হলো মা? হ্যাঁ মা, আমার সব রান্নাই শেষ, এখন শুধু এই পায়েসটা হলেই হয়। এ কি বৌমা, তোমার এত তাড়াতাড়ি রান্না শেষ হয়ে গেল? আজকে বুঝি কম পদের রান্না করেছো? না মা, আজকে কম পদের রান্না তো করিনি। 2 রকমের মাংস করেছি, মাছ, ডাল, ভাত, ভাজি আর এই পায়েসটা উঠিয়ে দিয়েছি। আচ্ছা মা, কালকে ঝড়ে বাড়িটা ধুলো পড়ে আছে, আমি পায়েসে জাল করছি, তুমি একটু সেগুলো পরিষ্কার করে দিবে? ঠিক আছে মা, আমি এক্ষুনি সব পরিষ্কার করে দিচ্ছি। মিলি ঘর পরিষ্কার করতে যায় আর কিছুক্ষণ পরে সে চলে আসে। মা, আমার ঘর দুয়ার সব ঝাড়া শেষ হয়ে গেছে। মিলির শাশুড়ি তখন মিলিকে বলে, ঠিক আছে মা, আমি তাহলে একটু বিশ্রাম নিলাম। সে মনে মনে ভাবতে ভাবতে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরে মিলির শাশুড়ি এসে দেখে যে মিলি জানালা দিয়ে বড় বড় হাত বের করে গাছের ফল ছিঁড়ে খাচ্ছে। সেটা দেখে সে কাঁপতে কাঁপতে সেখান থেকে চলে গেল। সন্ধ্যা হওয়াতে সুজন বাড়ি ফিরে আসে, দেখে তার মা বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে।
কি হয়েছে মা, তুমি এই ভর সন্ধ্যাবেলা বাড়ির বাইরে দাঁড়িয়ে আছো কেন? কি আর বলবো বাবা, অনেক স্বাদ করে ছেলের বউ নিয়ে এসেছিলাম। তোর বউ মানুষ না, একটা পেতনি। আমি দেখি যে রান্নাঘরের জানালা দিয়ে বড় বড় হাত করে গাছের ফল কি খাচ্ছে। সব বলছো মা? তুমি কি দেখতে কি দেখেছো? তুমি থাকো, আমি মিলির কাছে যাই। সুজন তখন রান্নাঘরের দিকে এগিয়ে যেতে লাগলো। সে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে থেকে যা দেখলো তাতে তার চোখ ঝালাপোলা হয়ে গেল। চুলায় রান্নার কাঠ শেষ হয়ে গেছিল, আর মিলে তার দুইটি পা চুলোর মধ্যে দিয়ে আগুন জ্বালিয়ে রান্না করছিল। সুজন তখনই সেখান থেকে বেরিয়ে তার মায়ের কাছে চলে আসে। মা, এখান থেকে এক্ষুনি চলো। মিলিকে মনে হয় কোনো পেতনি ভর করেছে। আজকের রাতটা আমাদের এখানে থাকা সম্ভব নয়। সুজন আর সুজনের মা তখনই বাড়ি থেকে বেরিয়ে গেল, আর সেদিনের রাতটা তাদের এক আত্মীয়র বাড়িতে কাটালো। সাধু বাবা, দয়া করে আমার বউকে বাঁচান, ও যে খুব বড় বিপদে আছে। সুজন তখন সাধু বাবাকে সমস্ত ঘটনা খুলে বলতে লাগলো। সাধু তখন তার মন্ত্রশক্তি দ্বারা সমস্ত ঘটনা দেখতে লাগলো আর বলল, তোর বউ ওই দিঘির পাড়ে গিয়ে চুল ছেড়ে দিয়ে বসেছিল। এর জন্যই ওই পেতনিটা ওকে বন্দি করে ওর রূপ নিয়ে তোদের বাড়িতে এসেছে। এটা এক অপঘাতী আত্মা, তোরা চিন্তা করিস না, আমি এই আত্মাকে দেখে নিচ্ছি। সাধু তখন তার মন্ত্রশক্তি দ্বারা সেই আত্মাকে সেখানে ডেকে আনলো। বল, তুই এর শরীরে কেন প্রবেশ করেছিস? তোর কি উদ্দেশ্য? আমি এই শরীর ছাড়বো না। কি দোষ করেছিলাম আমি যে আমাকে অপঘাতে মৃত্যুবরণ করতে হলো? আমি দুঃখে থাকবো আর ও সুখে থাকবে, স্বামী সংসার নিয়ে, সেটা কিছুতেই হতে দিব না। তোকে ভালোভাবে বলছি, ওর আত্মাকে কোথায় রেখেছিস এখনই ওকে নিয়ে আয়, নয়তো কিন্তু তোর রেহাই নেই। সাধু যেই না তার মন্ত্রশক্তি দ্বারা অশরীরে আত্মাটাকে বন্দি করতে লাগলো, তখনই আত্মাটা বলল, আমাকে কিছু করিস না, আমাকে কিছু করিস না, আমি এক্ষুনি ওর আত্মাকে এনে দিচ্ছি। বেশ, তুইও আত্মাটাকে ওর শরীরে প্রতিস্থাপন করে ওই শ্যাওড়া গাছের ডাল ভেঙে এখান থেকে চলে যাবি। ঠিক আছে, ঠিক আছে, আমি তাই করছি। আমাকে কিছু করিস না, আমাকে ছেড়ে দে। এই বলে পেতনিটা মিনার শরীর থেকে বাইরে বেরিয়ে গেল। এ কি, আমি এখানে কেন? আর ওই পেতনিটা আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও, আমাকে গাছের কোটরে বন্দি করে রেখেছিল। তুমি ভয় পেও না, আর কিছুই হবে না, আমরা আছি তো তোমার পাশে। চলো, বাড়ি চলো। মিলিকে সাথে নিয়ে তখন তারা বাড়িতে চলে আসে। ঠিক তখনই সেই অশরীরী আত্মাটা শেওড়া গাছের ডাল ভেঙে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। বাবারে, আর কয়টা দিন থেকে গেলেই তো পারতি। না মা, বেচারে মিলি অনেক ভয় পেয়েছে, আর এখানে এক মুহূর্ত ওকে আমি থাকতে চাই না। তুমি দেখে শুনে থেকো, আমরা আর কিছুদিন পরে আবার আসবো। মিলি আর সুজন তখন গ্রাম ছেড়ে শহরে চলে যায়। বেশ কিছুদিন পরে সুজন তার মাকে নিয়ে শহরে চলে আসে এবং তারা বেশ সুখে শান্তিতে বসবাস করে।